দর্শক ক্রাইম ওয়াচে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আমি শফিক শাহিন। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, নিরাপদে আছেন। ইজি বাইক, অটোরিকশা কিংবা ব্যাটারি চালিত রিকশা পাড়া মহল্লা থেকে শুরু করে অলিগলি হয়ে রাজপথ দাপিয়ে বেড়াচ্ছে। এসব চলাচল সম্পূর্ণ অবৈধ। আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এসব চলছে কিভাবে? একটি অটোরিকশা থেকে যদি দৈনিক 200 টাকা চাঁদা তোলা হয় তাহলে টাকার অঙ্কে দাঁড়ায় 80 কোটি টাকা। সেই টাকার ভাগবাটোয়ারা হয় স্থানীয় নেতা, প্রশাসন এবং অসাধু পুলিশ কর্মকর্তাদের মধ্যে। সেই চাঁদাবাজির দৃশ্যে যাওয়ার আগে আসুন দেখে নেই কীভাবে এই 3 চাকার বাহন রাজপথ দখলে নিয়েছে সেই দৃশ্যে। ইজি বাইক, অটোরিকশা আর ব্যাটারি চালিত রিকশা দেশে চলাচল করছে এক যুগ হলো। এই দীর্ঘ সময়ে রাজধানী ঢাকার অলিগলি এই অটোরিকশা ও ইজি বাইকের দখলে চলে গেছে। কে কার আগে যাবে, আছে সেই অসুস্থ প্রতিযোগিতাও। প্রধান সড়কে এই অটোরিকশা, ইজি বাইক ও ব্যাটারি চালিত রিকশা চলাচল নিষিদ্ধ হলেও মূলত সেই মহাসড়কের পাশেই স্ট্যান্ড বানানো হয়েছে। ভারী যানবাহনের সাথে পাল্লা দিয়ে মহাসড়ক দাপিয়ে বেড়াচ্ছে ক্ষুদ্রাকায় এই বাহনটি। রাজধানীর যখন এই চিত্র, তখন আমরা ঢাকার বাইরের দৃশ্য দেখাতে চাই আপনাদের। ক্রাইম ওয়াচ টিম এবার কুমিল্লা শহরের চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চায়। যতদূর চোখ যায় শুধু ইজি বাইক, অটোরিকশা আর মিশুকে ঠাসা। অন্য কোনো গণপরিবহন দেখা না গেলেও ইজি বাইক, অটোরিকশা দখল করে নিয়েছে পুরো কুমিল্লা শহর। অবস্থা এমন যে এই অটোরিকশার অত্যাচারে অতিষ্ঠ নগরবাসী। সড়কে যখন এমন বিশৃঙ্খল অবস্থা, তখন এলাকাবাসীর রাস্তা পারাপার হওয়ায় দুরূহ হয়ে পড়ে। মূলত অটোরিকশা বেপরোয়া চালানোর কারণেই যানজটের সৃষ্টি। রাজগঞ্জ, টাবেক মোড়, বগুলটুলির মোড়, চকবাজার মোড় আর এদিক দিয়ে হয়েছে সোনালী মার্কেটের সামনাটা অনেক বেশি যেমন লাগে এখানে। এমন অচল অবস্থা থেকে নগরবাসীকে স্বস্তি দিতে বিকল্প চিন্তা চলছে বলে জানালেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র। এই যানবাহনগুলো শহরে চলাচল করবে, তাদেরকে আমরা লাইসেন্স দেব। নির্দিষ্ট পরিমাণে বা নির্দিষ্ট কিছু জায়গায় তারা গাড়ি চালাতে পারবে। সব যানবাহন একই রাস্তায় চলতে পারবে না। আমরা চেষ্টা করতেছি। আমরা যে সাথে সাথেই সব কিছুতে সার্থকতা পাবো বা সফল হবো এমনটা আমি বলি না। আমাদের হয়তো আরও কিছুদিন সময় লাগবে। এটি দেশের পুরনো জেলা শহরের একটি দিনাজপুরের চিত্র। ইজি বাইক, অটোরিকশায় ঠাসা পুরো শহর। অন্য কোনো গণপরিবহনের অস্তিত্বই ধরা পড়েনি ক্রাইম ওয়াচের ক্যামেরায়। ইজি বাইক, অটোরিকশার দৌরাত্মে রাস্তায় পা ফেলানোর অবস্থা নেই। এই ইজি বাইক, অটোরিকশার কারণে ভয়াবহ যানজটের শিকার দিনাজপুর শহরের বাসিন্দারাও। এমনকি ট্রাফিক পুলিশকেও হিমশিম খেতে দেখা যায় এসব অটোরিকশা, ইজি বাইক নিয়ন্ত্রণে। ইজি বাইকের কারণে শহরে চলাফেরা করা খুবই কষ্টকর হয়ে গেছে। যে কেউ চালাচ্ছে। আমার ইচ্ছা হচ্ছে আমি একটা অটো বাইক কিনে চালাতে শুরু করলাম। প্রপার ড্রাইভিংটা, যেটা রাস্তা দিয়ে চলতে গেলে একটা ড্রাইভিং জানা দরকার, সেই প্রসেসিংটা ওদের জানা নেই। চাঁদপুরের অবস্থাও নাজুক। ইজি বাইকের জন্য পা ফেলতে পারেন না নগরবাসী। এই শহরেও গণপরিবহনের কোনো চিহ্ন নেই। ইজি বাইকের কারণে নাজুক পরিস্থিতি যানজটেরও। পর্যটন কেন্দ্র হিসেবে দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা চাঁদপুরে ঘুরতে আসেন, ইজি বাইক চালকদের চিৎকার চেঁচামেচির কারণে তাদেরকেও বিব্রতকর অবস্থায় পড়তে হয়। চাঁদপুরের যে অবস্থা, সারা শহরব্যাপী অটো রিক্সা এবং মিশিং রিক্সা, মানুষের যে কষ্ট, যে জাম,
ঘন্টার পর ঘন্টা। যে পরিমাণ হওয়ার কথা এর থেকে যেমন 3 ডাবল অটো। ইজি বাইকের সংখ্যাটা একটু বেশি। এই সংখ্যাটা ধরেন এখানে প্রায় 2800 থেকে 3000 ইজি বাইক আছে। রাস্তার মাঝখানে কোনো প্রকার হ্যাজার্ড যেন তৈরি করতে না পারেন এবং যাত্রীদেরকে নিয়ে যেন কোনো প্রকার হয়রানি তারা করতে না পারেন, এই বিষয়টা আমরা দেখব। যদি কোনো রেজিস্ট্রেশনবিহীন গাড়ি সড়কে চলাচল করে তা ট্রাফিক বিভাগ দেখবে, বিআরটিএ দায়ভার নেবে না। দেশের বিভাগীয় শহর খুলনার পুরো সিটি কর্পোরেশন এলাকা জুড়ে ইজি বাইক, অটোরিকশার অবাধ বিচরণ। বিভাগীয় শহর হলেও একসাথে অনেক যাত্রী পরিবহন করতে পারে এমন গণপরিবহনের সংখ্যাও হাতে গোনা। ফলে বেশি যাত্রীবাহী পরিবহনের পরিবর্তে সড়ক মহাসড়কে অবাধে চলছে ইজি বাইক, অটোরিকশা। এতে যেন যন্ত্রণায় এলাকাবাসী। সিরিয়াল দিয়ে ওরা টাকা নেয়, টাকা না হলে আমাকে সিরিয়াল দিতে দেয় না। সিরিয়াল না দিলে জরিমানা করে আরো 20 টাকা। পাবলিক শহরেই নামতে পারছে না, আমরা শহরের কোথাও নামতে পারছি না ইজি বাইকের তাড়নায়। আবাসিক অঞ্চলে আপনি ঘুমাতে পারবেন না, সারা রাত সারা দিন যে বিকট আওয়াজে এসব গাড়িগুলো চলাচল করে এবং বিপজ্জনকভাবে মানুষের ভোগান্তিতে ফেলে চলেছে। আমাদের সিটি কর্পোরেশনের ভিতরে লাইসেন্স ছাড়া অতিরিক্ত যে সমস্ত ইজি বাইক চলছে এটাকে অপসারণ করা, এটাকে ধ্বংস করা, এটা আমরা মনে করি যে এটা ট্রাফিক পুলিশের মূল কাজ। বগুড়াতেও ইজি বাইক, অটোরিকশার অবাধ বিচরণের কারণে যানজটে থমকে যায় পুরো শহর। কোথাও পা ফেলার জায়গাটুকু পর্যন্ত থাকে না। পুরো সড়ক চলে যায় ইজি বাইক, অটোরিকশার দখলে। অযথা হর্নের শব্দে কান ঝালাপালা এলাকাবাসীর। ইজি বাইকের কারণে এক মুহূর্ত স্বস্তিতে দাঁড়ানো যায় না কোথাও। ফেনী জেলা শহরে ইজি বাইক চলাচল নিষিদ্ধ থাকলেও ঢাকা চট্টগ্রাম মহাসড়কে দাপিয়ে বেড়াতে দেখা গেছে এসব বাহনকে। শহরেও চলছে এই ইজি বাইক। নারায়ণগঞ্জ জেলা শহরকে তো বলা যায় ইজি বাইকের শহর। এই শহরে পিপিলিকার মতো গা ঘেঁষে চলছে ইজি বাইক। এ যেন যাত্রীর চেয়ে বাহনই বেশি। রংপুর শহরের পুরোটাই যেন ইজি বাইকের দখলে। একটার পেছনে আরেকটা পা ফেলার জায়গাও নেই। এখানেও যাত্রীর চেয়ে ইজি বাইকের সংখ্যাই যেন বেশি। যানজটে নাকাল রংপুর শহরবাসী। ট্রাফিক পুলিশও এসব নিয়ন্ত্রণে গলদঘর্ম। ইজি বাইকের আধিক্যের কারণে অন্য কোনো গণপরিবহনেরও দেখা পাওয়া মুশকিল। অলিগলিতে অটোরিক্সা দাঁড় করে যাওয়া আসা করতেছে, সেখানে যানজট খুব সাধারণ জনগণের যানজটের জন্য খুব ভোগান্তি মনে করতেছে। অটোরিক্সা এবং পাওয়ার চালিত রিক্সার পরিমাণটা অত্যাধিক বেড়ে যাওয়ায় একটা অস্বস্তিকর পরিবেশের সৃষ্টি হয়েছে। দর্শক, দেশ জুড়ে 1 লাখ নয়, 2 লাখ নয়, 40 লাখ ইজি বাইক চলছে। আর এই অবৈধ ইজি বাইককে ঘিরে তৈরি হয়েছে ভয়ঙ্কর চাঁদাবাজ সিন্ডিকেট। চাঁদাবাজির সেই দৃশ্য তুলতে গিয়ে কোনো চাঁদাবাজ মুখ লুকিয়েছেন, আবার কোনো চাঁদাবাজ দৌড়ে পালিয়েছেন। তুলে ধরছি সেই দৃশ্য। ইজি বাইক কিংবা অটোরিকশা কোনোটেরই বিআরটিএর রেজিস্ট্রেশনের দরকার নেই ড্রাইভিং লাইসেন্সেরও। তাই এই অবৈধ যানবাহনকে ঘিরে তৈরি হয়েছে ভয়ঙ্কর চাঁদাবাজ সিন্ডিকেট। মান্থলি নামের ওই চাঁদাবাজিতে পকেট ভারী হয় কাদের, আর কারা কিভাবে এই চাঁদা উত্তোলন করে, দেখুন সেই দৃশ্য। খুলনা মহানগরে সিটি কর্পোরেশন লাইসেন্স দিয়েছে ৭,৮৯৬টি। তবে প্রকৃতপক্ষে এই শহরে ইজি বাইক চলছে ৪০,০০০-এরও বেশি। যাত্রীর চেয়ে ইজি বাইকের সংখ্যা বেশি বলে জানালেন খোদ পুলিশ ও সিটি কর্পোরেশনের কর্মকর্তারাও। রাস্তার যে পরিমাণ পরিসর তার থেকে ইজি বাইকের সংখ্যা অনেক বেশি, যার কারণে ইজি বাইকটা যানজটের অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা
আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে চেষ্টা করছে ইজি বাইকটাকে নিয়ন্ত্রণে আনার। ইজি বাইক যারা চালাচ্ছে ড্রাইভাররা, এদের কোনো রকম গাড়ি চালানোর বিষয়ে কোনো ট্রেনিংই তাদের নাই, তো না থাকার কারণে এরা প্রায়শ আর কি অ্যাক্সিডেন্ট করে রাস্তায়। এত ইজি বাইক চলছে কিভাবে? ক্রাইম ওয়াচের ক্যামেরায় ধরা পড়ে শহরের প্রতিটি ইজি বাইক থেকে প্রকাশ্যে চাঁদা তোলার দৃশ্য। রাজনৈতিক নেতাদের ছত্রছায়ায় এই চাঁদার অংশ পায় ট্রাফিক পুলিশ ও প্রশাসনের কিছু কর্মকর্তারাও। 15 টাকা 10 টাকা করে নেওয়া আছে আপনার জেলখানা ঘাটে, প্রতিটা মোড়ে মোড়ে এখন মনে করেন ওনারও তো খায়, প্লাস এই পুলিশ প্রশাসনও খাচ্ছে। আমাদের শান্তি নাই, আমরা অটো চালাইতে পারতেছি না। আমরা হলো ইজি বাইক চালাই, গরিব মানুষ, আমাদের কাছ থেকে রূপসা 20 টাকা করে চাঁদা নেয়, জেলখানা 20 টাকা করে চালানো না। চাঁদা তো মনে করেন যে ঘাট থেকে নেয়, রূপসা ঘাট থেকে নেয়, তারপরে দৌলতপুর থেকে নেয়, অনেক জায়গা থেকে স্ট্যান্ডে 250 বেড থেকে নেয়। যাত্রীর তুলনায় ইজি বাইক বেশি, তারপরও থেমে নেই ইজি বাইক বিক্রি। যদিও প্রকাশ্যে ইজি বাইক বিক্রির কথা স্বীকার করেন না শোরুমের মালিকরা। একটি ইজি বাইকে ব্যাটারি থাকে 5টি। এই ব্যাটারি চার্জ হতে সময় লাগে 6 থেকে 8 ঘন্টা। চোরাই বিদ্যুৎ, এমনকি বাসাবাড়ির বিদ্যুৎ দিয়েও চার্জ করা হয় এই সব ইজি বাইক। যদিও বাণিজ্যিক লাইনে চার্জ দেওয়ার কথা ইজি বাইকের। রাজশাহী, চাঁদপুর, কুমিল্লা, রংপুর, নারায়ণগঞ্জ এবং দিনাজপুরে প্রকাশ্যে ইজি বাইক থেকে চাঁদা তোলার দৃশ্য ধরা পড়ে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। ঢাকার ইজি বাইক চালকরা জানান, শুধু ব্যাটারি চার্জ দিতেই এক একটি ইজি বাইককে দিতে হয় 230 থেকে 250 টাকা। এমনকি এই ইজি বাইক যারা সড়কে সারিবদ্ধ করে দেন, মোড়ে মোড়ে জটলা ছোটানোর দায়িত্ব যারা পালন করেন, তাদেরকেও দিতে হয় অতিরিক্ত চাঁদা। আমাদের গ্যারেজ ভাড়া 230 টাকা, আর রোডে যারা কমিটি ডিউটি করে ওদেরকে আমরা 55 টাকা দিই। স্ট্যান্ড চার্জ দিতে হয় 90 টাকা প্রত্যেক দিন। আর অন্যান্য জায়গায় আরও 2-3 জায়গায় দিতে হয় 10 টাকা 15 টাকা করে। 90 টাকার বাইরে কত দিতে হয়? 500 টাকা। 500 এক একটা গাড়িতে। এখানে যারা আছে 90 টাকা, আরো এমনি 2700 টাকা আছে, রোডে আরো 55 টাকা খরচ আছে। ঢাকা ও ঢাকার বাইরের ইজি বাইক অটোরিকশার চালকরা জানান, সড়কে টিকে থাকার জন্য এক একটি ইজি বাইককে দিতে হয় 1000 থেকে লাখ টাকা পর্যন্ত। এমনকি মিশুককেও দেওয়া হয় টাকার বিনিময়ে টোকেন। 12,000 টাকা লাগছিল, এখনকার বাজারে আছে 1,40,45। এখন বাজারে লাইসেন্স করতে গেলে 1.5 লাখ টাকা লাগে। 1,08,000 টাকা লাগছে 1 বছর আগে। রিনিউ করতে 4,000 টাকা লাগে। প্রত্যেকটা মিশুকের টোকেন দেয় 500 টাকা করে। এখানে জিপি দেই আমরা 4 জায়গায়, শাসনগাছা, জাঙ্গালিয়া, টমটম ব্রিজ আর চকবাজার। ক্রাইম ওয়াচ টিম এবার রাজধানীর বাড্ডা সাতারকুল রোড এলাকায়। এই সড়কে কত ইজি বাইক আর অটোরিকশা চলে তার হিসেব নেই কারো কাছেই। টাকার বিনিময়ে ব্যাটারি চালিত অটোরিকশাকে দেয়া হয় নাম্বারযুক্ত টোকেন, যা ওই রিকশার পেছনে ঝুলানো থাকে। আর এক একটি ইজি বাইককে দিতে হয় 1.5 থেকে 220 টাকা। সড়কে চলার এই মাসুল কড়াই গণ্ডায় বুঝে নেন মামুন ও সাগর নামের 2 ব্যক্তি। লাইন চলে সামনে, এই যে লোক আছে তো ওইদিকে। কি নাম? সাগর। সাগর আজকে টাকা দিছেন? আজকে টাকা দিইনি, অনেকদিন মাত্র পরে। আর মামা না দিলে তো গাড়ি চালাতে দেন না, বুঝুন না, গাড়ি আটকায় রাখে। কে আটকে রাখে? ওই যে যিনি কথা কইলাম, ওই যে সাগর মিয়া। হ্যাঁ, যিনি টাকা নেন 200 করে প্রতিদিন। চালকদের এমন তথ্যের ভিত্তিতে ক্রাইম ওয়াচ টিম নজর রাখে এই মামুন ও সাগরের দিকে। সড়কের মাঝখানে দাঁড়িয়ে প্রকাশ্যে ইজি বাইক থেকে চাঁদা তোলার দৃশ্য ধরা পড়ে ক্রাইম ওয়াচের ক্যামেরায়। ক্রাইম ওয়াচের ক্যামেরা দেখে সাগর একটি কাঠের দোকানে আত্মগোপন করেন।
অন্য দরজা দিয়ে বের হয়ে যাওয়ার সময় ক্রাইম ওয়াচ টিম যখন চাঁদাবাজির বিষয়ে সাগরের বক্তব্য জানতে চাইল, তখন তিনি দৌড় দিয়ে পালিয়ে যেতে লাগলেন। একটি প্রতিষ্ঠানের পেছনের দরজা দিয়ে সাতারকুল খালের পাশ দিয়ে অন্যদিকে চলে যান সাগর। এলাকাবাসী জানান, ইজি বাইক নিয়ে চাঁদাবাজির কারণে এই এলাকায় খুন হয়েছেন ফরহাদ আলী নামের স্থানীয় আওয়ামী লীগ নেতা। একটা অটো থেকে 200 টাকা নেয়, 300 অটো, প্রতিদিন 50 থেকে 60,000 টাকা চাঁদা ওড়ায় এই রাস্তায়। এটা দীর্ঘদিন, এটা সবাই জানে, এটা পুলিশ, এলাকার নেতাকর্মী যারা আছে এরা সবাই খায়, সবাই 3-4টা ভাগ হয় আর কি। না, সেটা নাম বলা যাবে না। এখানে তো মার্ডারও হয়েছিল। জি জি, একটা মার্ডার হয়েছিল। এটা ফরহাদ মিয়া, আওয়ামী লীগের নেতা ছিল। সারা দেশে যে 40 লাখ ব্যাটারি চালিত অটোরিকশা চলছে তার কোনো অনুমোদন নেই বলে জানিয়েছে বিআরটিএ। না, আমাদের কাছ থেকে এই ধরনের ইজি বাইকের কেউ কোনো অনুমোদন নেয়নি, অর্থাৎ যেগুলো চলে সবগুলো অবৈধভাবে চলাচল করে। না, আমাদের কাছ থেকে কোনো রেজিস্ট্রেশন কেউ নেয়নি। এই ধরনের ইজি বাইক যেগুলো, সেগুলো আমরা রেজিস্ট্রেশন নেয়নি। যাত্রী কল্যাণ সমিতি ও বুয়েটের গণপরিবহন বিশেষজ্ঞরা বলছেন, ইজি বাইক চলাচলে সরকারের অনুমোদন না থাকার সুযোগ দিচ্ছেন চাঁদাবাজরা। যখনই একটা বৈধ যানবাহন হয় তার সুবিধা কিন্তু শুধু বৈধ যে মালিক আছেন তিনিই পান। যখন অবৈধ যানবাহন হয় সেখানে কিন্তু অনেকে তার সুবিধা পায়। সেখানে একটা আনহোলি নেক্সাস বা সিন্ডিকেট গড়ে ওঠে এবং সেটা কিন্তু আমরা দেখছি। এই যে ইজি বাইকগুলো অবৈধ বলে আমাদের বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন অলিগলিতে যে চলছে, সেখানে তো রাজনৈতিক যারা নেতাকর্মী আছে প্লাস আইন শৃঙ্খলা বাহিনী যারা আছে তাদের মধ্যে কিন্তু একটা নেক্সাস গড়ে উঠেছে। লাইন চার্জের নামে প্রতি মাসে প্রতিটা ইজি বাইক থেকে আমার ধারণা প্রায় 1,500 টাকা কিন্তু চাঁদা নিচ্ছে। তো এখানে কিন্তু কোটি কোটি টাকার একটা ব্যবসা গড়ে উঠেছে। সরকারের নিয়ন্ত্রণ ধীরে ধীরে পরিবহন থেকে উঠে যাওয়ার কারণে আমরা দেখছি পরিবহনে চাঁদাবাজি এবং ধান্দাবাজি এটা ভয়ঙ্করভাবে বিস্তার লাভ করছে। এক একটি অটোরিকশা রাজধানীর ভেতরে যেগুলো চলছে দৈনিক 150 থেকে 200 টাকা পর্যন্ত চাঁদা দিতে হয়, এবং মফস্বলে যেই অটোরিকশাগুলো চলছে তাদেরকে গড়ে 80 থেকে 120 টাকা পর্যন্ত চাঁদা দিতে হচ্ছে। ফলে এই যে 40 লাখ অটোরিকশায় দৈনিক যে একটা কোটি টাকার লেনদেন। তাদের মতে আপাতত ব্যাটারি চালিত অটোরিকশা ও ইজি বাইক পরিবেশ বান্ধব মনে হলেও আয়ুষ্কাল শেষ হলে এগুলোর ব্যাটারি পরিবেশের জন্য হবে মারাত্মক ক্ষতিকর। এই ব্যাটারিগুলি যেহেতু লেড অ্যাসিড ব্যাটারি, এই ব্যাটারিগুলি আসলে কোথায় ডিসপোজ হবে, কিভাবে রিসাইকেল হবে, এর কোনো প্রস্তুতি কিন্তু আমাদের নাই। ফলে দেখা যাচ্ছে যে হাজার হাজার ব্যাটারি, কেননা এই ব্যাটারিগুলি কিন্তু আয়ুষ্কাল 6 মাস থেকে 8 মাস, অতি দ্রুত নষ্ট হয়ে যায় এবং গুণগত মান যদি খুব ভালো হয় 1 বছরের বেশি কিন্তু এই ব্যাটারিগুলি চলে না। ফলে এই ব্যাটারিগুলো যখন ডিসপোজ করা হচ্ছে অনেকটা উন্মুক্ত জায়গায়, এটা কিন্তু সরাসরি আমাদের যে পরিবেশে যে উদ্ভিদ আছে, পানি আছে, মাটি আছে, সেটার উপর প্রভাব ফেলছে। এবং বিশেষ করে ওই এলাকায় যারা বসবাস করে তারা কিন্তু শর্ট টার্মে দেখা যায় যে কিডনির সমস্যা, লাংসের সমস্যা, এই সমস্যায় ভুগছে এবং লং টার্মে কিন্তু তারা ক্যান্সারের মতন ভয়াবহ রোগে কিন্তু পড়ে যাচ্ছে। এটা সরকার ধীরে ধীরে সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এহেন পরিস্থিতিতে নিবন্ধন দেওয়ার কার্যক্রম যেটি সরকারের পক্ষ থেকে নেওয়া হয়েছে, আমি মনে করি এটি বন্ধ হওয়া দরকার। একই সাথে ইজি বাইকের আমদানি এবং বাংলাদেশে বাজারজাত জরুরি ভিত্তিতে নিষিদ্ধ করা দরকার। দর্শক, ক্রাইম ওয়াচ আপনার কথা বলে সমাজের নানা অসঙ্গতি এবং অন্যায় তুলে ধরে। ক্রাইম ওয়াচের 367তম পর্বে আমরা পাট অধিদপ্তরের নানা অন্যায়, অনিয়ম এবং দুর্নীতির চিত্র তুলে ধরেছিলাম। পরপর দুটো প্রতিবাদ লিপিতে পাট অধিদপ্তর দাবি করেছে তাদের সম্মানহানি হয়েছে এবং আমরা বিভ্রান্তিকর তথ্য উপস্থাপন করেছি। তবে আসলে কোনটি সত্য তুলে ধরছি পাট অধিদপ্তরের সেই প্রতিবাদ লিপি এবং আমাদের বক্তব্য। কৃষক নন, কৃষি জমি নেই কিংবা বিদেশ থাকেন এমন লোককেও কৃষক সাজিয়ে পাটের বীজ দেওয়ার আয়োজন হয়েছে। 53 জনের চাকুরিতে গড়বড় থাকার কারণে বিভিন্ন মন্ত্রণালয়ে চিঠি চালাচালি হচ্ছে গত 2 দশক ধরে, এমন অভিযোগ ক্রাইম ওয়াচের
67তম পর্বে তুলে ধরেছি আমরা। সেটির কোনো সুরাহা না করে উল্টো ক্রাইম ওয়াচে ভিত্তিহীন এবং মিথ্যা তথ্য সম্প্রচার করা হয়েছে এমন দাবি করে দুইবার প্রতিবাদ লিপি পাঠিয়েছে পাট অধিদপ্তর। ক্রাইম ওয়াচের ৩৬৭তম পর্বে মাঠ পর্যায়ে পাট চাষিদের পাটের বীজ দেয়া হচ্ছে কিনা তা সরেজমিন অনুসন্ধান ক্ষেত্র হিসেবে মানিকগঞ্জকে বেছে নেওয়া হয়েছিল। ওই প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল মানিকগঞ্জ সদরের দিঘি ইউনিয়নের রমনপুর গ্রামের পাট চাষি চান্দু গাইন বীজ ও সার কিছুই পাচ্ছেন না। পাটের বীজ এবং সার পান নাই? না আমি না এটা বাইরে থেকে কিনছি তা না। ট্রেনিংও পান নাই? না। পাটের বীজও পান না? না। সারও পান না। এমন সরেজমিন প্রতিবেদনের তথ্য সঠিক নয় বলে প্রতিবাদ লিপিতে দাবি করেছে পাট অধিদপ্তর। ৮ই মে আরেকটি প্রতিবাদ পাঠায় তারা। সেখানে দাবি করা হয় ক্রাইম ওয়াচে যেসব সাজানো কৃষককে দেখানো হয়েছে তাদের কেউ উপজেলা কমিটির অনুমোদিত তালিকাভুক্ত পাট চাষি নয়, তাই তাদের নামে পাটের বীজ বিতরণের কোনো সুযোগ নেই। ক্রাইম ওয়াচের ওই পর্বে পাট অধিদপ্তরের কেন্দ্রীয় কার্যালয়ে ১২১ জন কর্মকর্তা কর্মচারী নিয়োগ ছাড়াই চাকুরি করে যাচ্ছেন এমনটিও তুলে ধরা হয়েছিল। পাট অধিদপ্তরের দাবি তারা পূর্বের চাকুরির ধারাবাহিকতায় ২০০২ সাল থেকে রাজস্ব খাতে নিয়োগ পেয়েছেন। ক্রাইম ওয়াচের অনুসন্ধানে যে তথ্য উপাত্ত ও নথি পর্যালোচনা করা হয়েছে সেখানে দেখা যায় ১২১ জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে ৫৩ জনের নিয়োগ আইন অনুযায়ী হয়নি এবং এই মর্মে চিঠি চালাচালি হচ্ছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয়, হিসেব মহারক্ষকের কার্যালয় এবং সরকারি কর্ম কমিশনের মধ্যে। প্রতিবেদনে সেই সব চিঠি এবং তদন্ত কর্মকর্তাদের বক্তব্য তুলে ধরা হয়েছিল। এখানে মাত্র 3টা কাগজ পাওয়া গেছে 21টার মধ্যে, আর 18টা নয়। এটা লিখলাম 9 তারপরে দেখেন আছে 2-2তে আবার বলা হলো যে এই মাধ্যমে আবার দেওয়ার জন্য, কিন্তু ওনারা কাগজপত্র দিচ্ছে না, সব ওরা আনতে পারতেছে না। ওইটা তো তাদের ডকুমেন্ট। পাট অধিদপ্তরে ওনারা চিঠি লিখছে, দিচ্ছে না আপনাদেরকে? পাট অধিদপ্তর বলছে যে আমাদেরকে লিখবে না, মিনিস্ট্রির মাধ্যমে লেখেন। দেখেন সচিবকে ওনারা চিঠি লিখছে, তাও দিচ্ছে না। পিএসসিতে যে অংশটা আসছে নিয়মিতকরণের জন্য কিছু ঘাটতি আছে, ওনারা সেটা কোয়ারি দিচ্ছে এবং এইখানে আমাদের পিএসসিতে ডেজিগনেটেড চেকলিস্ট আছে। চেকলিস্ট পুরাটা কাভার না করলে এখান থেকে সে কিছুই হবে না। ওদের তো টোটাল 121 জন বেশি, কিন্তু ওর মধ্যে 53 জন আমাদের কাছে পাঠাইছে। 13 জনের আছে, 40 জনের বাছাই কমিটি এ পর্যন্ত পাইনি। দুটি প্রতিবাদ লিপিতেই দাবি করা হয়েছে ক্রাইম ওয়াচ টিম পাট অধিদপ্তরের কর্মকর্তাদের বক্তব্য নেয়নি, যে কারণে একতরফা প্রতিবেদন সম্প্রচার হয়েছে। ক্রাইম ওয়াচ টিমের বক্তব্য হলো অভিযোগের বিষয়ে পাট অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য নেবার চেষ্টা করা হয়েছিল সরাসরি গিয়ে। তিনি বক্তব্য দিতে অপারগতা প্রকাশ করেছিলেন। কি বলবেন? আমি এই মুহূর্তে চ্যানেল একটা বলে মন্ত্রণালয়ের মাধ্যমে মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে সচিব আব্দুর রৌফের সাথে যোগাযোগ করা হয়েছিল বক্তব্যের জন্য। যেহেতু অভিযোগ পাট অধিদপ্তরের বিরুদ্ধে, সেই কারণে জনসংযোগ কর্মকর্তার মাধ্যমে তিনি পাট অধিদপ্তরের মহাপরিচালকের বক্তব্য নেবার পরামর্শ দিয়েছিলেন। সেই অনুযায়ী ক্রাইম ওয়াচ টিম পাট অধিদপ্তরের মহাপরিচালকের মোবাইলে একাধিকবার ফোন দেবার পরও তিনি ফোন ধরেননি। বক্তব্যের জন্য মহাপরিচালকের মোবাইল ফোনে খুদে বার্তা পাঠানোর পরও তার কোনো সাড়া মেলেনি। এমনকি যে 121 জন কর্মকর্তা কর্মচারীর নিয়োগ নিয়ে প্রশ্ন রয়েছে, ক্রাইম ওয়াচ টিম তাদের বক্তব্য সম্প্রচার করেছে। আপনি আমার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন না, তো আপনার নিজের সো হোয়াট, আমার নিজের না, আমার নিজের কোন, আমি এখানে জব করতে এসেছি, আমার নিজের কোনো সমস্যা নেই। আমি কি নিজে এখানে মানে ইয়ে করে আসছি? আমাকে কর্তৃপক্ষ নিয়োগ দেয়নি না, তো আপনি আমি কি ইচ্ছে করলে আমরা আপনার সাথে কথা বলতে আসছি, নিয়োগ দিতে বলে আপনি কার আপনার যে কোনো বিষয় আপনি লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আপনি বলেন। আর ক্রাইম ওয়াচের সেই পর্বে 134 জন চাকুরি প্রার্থীর অভিযোগ তুলে ধরা হয়েছে মাত্র। পাট অধিদপ্তর বলছে যোগ্যতা না থাকার কারণে তাদের চাকুরি হচ্ছে না। তবে এখনও চাকুরি ফিরে পাওয়ার দাবিতে
আন্দোলন করে যাচ্ছেন তারা। দর্শক, অপরাধী চক্র অপরাধ করার পাশাপাশি তারা চায় তাদের অপরাধ যেন আড়ালে থাকে। ক্রাইম ওয়াচ টিম সেই অপরাধ সবার প্রকাশ্যে নিয়ে আসে। তাই অপরাধ বন্ধে সতর্ক থাকুন, সতর্ক রাখুন। অপরাধের তথ্য দিন। আপনার পরিচয় গোপন রেখে ক্রাইম ওয়াচ টিম হাজির হবে আপনার দেখানো পথে। মুখোশ খুলব অপরাধীদের। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা প্রযোজক ক্রাইম ওয়াচ, এনটিভি বিএসএসসি ভবন, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। আমাদের ইমেইল করতে পারেন crimewatch@ntvbd.com। এই ঠিকানায় ফেসবুকে আমাদের পাবেন facebook.com/crimewatch@ntv। এছাড়া এই অনুষ্ঠানটি পুনরায় দেখতে ভিজিট করুন www.ntvbd.com এই ঠিকানায়। এছাড়া এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। এবার বিদায় নেবার পালা। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। অপরাধ ও তার শেষ পরিণতি জানতে দেখুন ক্রাইম ওয়াচ।